এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। আপনি সেদিন আমাকে সাহস না দিলে, মামুন স্যারের বিরুদ্ধে অ্যাকশন না নিলে, আমার সাথেও হয়তো অন্যদের মতো ঘটনায় ঘটতে পারত। আমি হয়তো নিজেই নিজেকে মেরে ফেলতাম। কিন্তু সেদিন তো খুব রাগ দেখানো হচ্ছিল আমার সঙ্গে। আমি জোর না করলে তো কিছুই বলতে চাচ্ছিলে না। নুরিতা এক হাতে কান ধরে বাচ্চাদের মতো ঠোঁট ফুলে বলল, সরি। সেদিন মামুনের ভিডিও ভাইরাল হওয়ার পর ইউনিভার্সিটির কিছু প্রাক্তন ছাত্রী, সিনিয়র জুনিয়র অধ্যয়নরত ছাত্রীরা নিজেদের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে এমন অভিযোগ নিয়ে স্টুডেন্টস মুভমেন্টে যোগ দেয় এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানায়। শুধু ইউনিভার্সিটিতে অভিযোগ করে ক্ষান্ত হয়নি, সবাই মিলে থানায় মামলাও দায়ের করেছে। মেয়েগুলোর সঙ্গে মামুনের দীর্ঘ কথোপকথনের স্ক্রিনশট যা অশ্লীলতায় পরিপূর্ণ, সেগুলো কপি করে জমা দিয়েছে। ভিকটিম প্রতিটা মেয়ে নিজের সাহসী হয়ে এগিয়ে এসে মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ 5 দিন পর তদন্তের প্রতিবেদন জমা দিয়েই যাতে মামুনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়। মামুনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়ে তার শাস্তি দাবি করে এবং মামুনকে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ জানায়। তদন্তের দায়িত্বে থাকা 2জন নারী শিক্ষকের কাছে নুরিতা তার সঙ্গে ঘটা প্রতিটা ঘটনার বর্ণনা দেয়। তদন্ত প্রতিবেদনে নুরিতার নামটি উজ্জ্বল রাখা হয়, লেখা হয় নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ছাত্রী। রক্তিম বলল, এই পর্যন্ত 10 বারের অধিক ধন্যবাদ দেয়া হয়েছে। প্লিজ আর কোনো ধন্যবাদ গ্রহণ করতে পারবো না। নতুন কিছু বলো যদি বলার মতো কিছু থাকে। নুরিতা এবার ঘামতে শুরু করলো, এক হাতে অপর হাত ঘষতে থাকে। ঘর্ষণে হাতের তালু ঘেমে উঠেছে। রক্তিম মিটিমিটি হাসছে নুরিতার অস্বস্তি দেখে। এক ধ্যানে নিবিষ্ট মনে চেয়ে রইল নুরিতার দিকে। রক্তিমকে হাসতে দেখে রাগ হলো, জিজ্ঞেস করলো, হাসছেন কেন? কেন, হাসতে মানা নাকি? হাসতে মানা নেই, কিন্তু আপনি আমার দিকে তাকিয়ে হাসছেন আর কারোর দিকে তাকিয়ে এভাবে হাসা নিশ্চয়ই গুড ম্যানার্স নয়। তাই তোমার মতো পুচকে মেয়ের কাছে এখন আমার ম্যানার্স শিখতে হবে? হ্যাঁ তাই। আর আমি মোটেও পুচকে নই। গাল ফুলিয়ে বলল, হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। বলে নৈরিতাকে আপাদ মস্তক দেখলো। এভাবে তাকাবেন না অসভ্যের মতো। আমি অসভ্যের মতো তাকাই? ঠিক আছে, আমি তাহলে উঠছি। এই না না না, উঠবেন না প্লিজ, আমার একটা কথা বলার ছিল। হড়বড়িয়ে বলে উঠল। হ্যাঁ তো বলে ফেলো, সময় মাত্র। 1 মিনিট। হাতের ঘড়ি দেখে বলল। মাত্র 1 মিনিটে কথা বলা যায়? আচ্ছা বলছি। নুরিতা টেবিলের উপর থেকে নিজের ব্যাগটা হাতে নিয়ে শক্ত করে চেপে ধরল। দৌড় দেওয়ার প্রস্তুতি নিয়ে বলল, দেখুন, আমি এখন যে কথাটা বলবো সেটা একান্তই আমার মনের কথা। জানি আমার কথাটার কোনো মূল্য নেই এই মুহূর্তে। আপনাকে এর জন্য কোনো প্রত্যুত্তরও দিতে হবে না। আমি শুধু আমার মনের কথাটা আপনাকে জানাতে চাই, যেন পরে কখনো আফসোস করতে না হয় যে কেন আপনাকে আমার কথাটা জানালাম না। এতটুকু বলে থামলো সে। রক্তিম ঢোজোরা কুঞ্চিত করে জিজ্ঞেস করলো, কি কথা বলতে চাও? এত ভূমিকা না করে বলে ফেলো। নরিতা চোখ বন্ধ করে বলল, দেখুন, আপনার সঙ্গে আমার দেখা হওয়ার দিন থেকে অসংখ্যবার আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমার সম্মান রক্ষা করেছেন। এর জন্য আমি আপনার কাছে ঋণী হয়ে থাকবো আজীবন। আপনাকে আমার ভালো লাগে সেই দিন থেকে, যেদিন আপনি আমাকে সমুদ্রে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছেন। সেই ভালো লাগা ধীরে ধীরে বেড়েছে। আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। বলে ঝেড়ে এক দৌড় দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আর পেছনে রক্তিম প্রথমে হয়তো বিহ্বল হয়ে নরিতার দৌড়ে যাওয়া দেখলো, পরক্ষণে হু হু করে হেসে উঠল। 2 হাত দুপাশে ছড়িয়ে বসে অনেকক্ষণ হাসতে থাকলো। একসময় ভালো লাগা ছড়িয়ে পড়লো গোটা দেহ মনে। বাতাসে ভেসে বেড়াচ্ছে চেনা মানুষের অচেনা মিষ্টি ঘ্রাণ। বিকেলের নরম আলো নীরবে পরশ বলে যায়। যে কথা এতদিনেও সে বলতে পারেনি, নিজের কাছে নিজে স্বীকার করতে পারেনি, সেই কথাই পিচ্ছি মেয়েটা বলে ফেললো কত অনায়াসে। অথচ কোনো কিছু পাওয়ার আশা না রেখেই শুধু নিজের কাছে নিজেকে পরিষ্কার রাখতে। সেম অন ইউ ম্যান। কি পুরুষ হলে তুমি যে একটা নারীর সাহসিকতার কাছে হেরে গেলে? তোমার কি এতটুকু সাহস নেই যে নিজের মনের কথা বুক ফুলিয়ে সবাইকে বলবে? এবার সাহস থাকে তো পরবর্তী করণীয় দায়িত্ব নিশ্চয়ই তোমার।
তানজিমকে নিয়ে দেশে আসো বড়পা। আমি আর দেরি করতে চাই না, ওকে তোমাদের সঙ্গে নিয়ে যাও। আশা বড় বোন আনুকে বলল। এই মুহূর্তে আশা বড় ভাই কামরুজ্জামান আর ভাবিকে নিয়ে বৃদ্ধা ফিরোজা বানুর রুমে জরুরি মিটিংয়ে বসেছে। মিটিংয়ের আলোচ্য বিষয় নরিতা তানজিমের বিয়ে। আশার ভাবি বললেন, আশা, তুমি অযথাই দুশ্চিন্তা করছো। তুমি তো বললে সে তোমাকে দেখেনি, তাহলে এত ভয় কেন পাচ্ছ? ভাবি, আমি কোনো রিস্ক নিতে চাই না। যে বিষয়টা আরও 2 যুগ আগে মাটির নিচে চাপা পড়েছে, সেটা কেউ মাটি খুঁড়ে নোংরা ছড়াবে, এ আমি হতে দেব না। তাছাড়া ইউনিভার্সিটিতেও ওর সঙ্গে অঘটন ঘটে যেতে যেতে বেঁচে গেছে। এ যেন অতীতেরই পুনরাবৃত্তি। একজনকে বাঁচাতে পারিনি, সেই অনুশোচনায় এখনও ক্ষণে ক্ষণে মরি। আশার ভাই বোনকে সান্ত্বনা দিয়ে বললেন, এখানে তোর কোনো দোষ ছিল না আশা, নিজেকে সবসময় আসামির কাঠ করে দাঁড় করিস না। ভাইয়া, আমি না চাইলে কি সত্যিটা মিথ্যে হয়ে যায়? আর যে সত্য এখন দোরগোড়ায় দাঁড়িয়ে, তাকে কি করে ঠেকাবো? সকল অশুভ শক্তির সঙ্গে লড়াই করে ওকে রক্ষা করবে এমন একজন শক্ত সামর্থ্য মানুষের প্রয়োজন, যে ওর বর্ম হবে, ঢাল হয়ে রক্ষা কবচ ওকে রক্ষা করবে। ফোনের ওপাশ থেকে আনু বলল, আশা, আমি তোর দুলাভাইয়ের সঙ্গে কথা বলে তানজিমকে নিয়ে দেশে আসব। তুই চিন্তা করিস না, ও আমার মেয়ে হয়ে আমার কাছে থাকবে। তাছাড়া তুইও একেবারে চলে আসবি এখানে, 2 বোন একসাথে থাকবো। আপা, তুমি বললেই তো ভরসা পাচ্ছি। ও আমার কাছে শামসের একমাত্র আমানত আপা। ওকে সার্ববস্থায় রক্ষা করার দায়িত্ব আমি তানজিমকে দিতে চাই। আম্মু, সবাই চমকে উঠে দরজার দিকে তাকালো। নরিতা দাঁড়িয়ে আছে। আশা থতমত খেয়ে তাকিয়ে আছে মেয়ের দিকে। ফিরোজা বানু ডাকলেন, নানু আয়, আমার মাথাটা একটু টিপে দিয়ে যা। নরিতা রুমে ঢুকে ফিরোজার মাথার কাছে বসলো। আশাকে বলল, আম্মু তুমি কি প্লাম্বার ফোন দিয়েছো? প্লাম্বার এসছে? ও হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম। কিচেনের ট্যাপ আর ড্রয়িং রুমের বাথরুমের গিজারটার সমস্যা হয়েছে। ভাই ভাবের সঙ্গে চোখে চোখে কথা হলো। তারপর রুম থেকে বের হয়ে গেল। ফিরোজা বানুর ফোনে ভিডিও কলে আনু ডাকলো। নৈরি আম্মু, কেমন আছিস? তোর চেহারাটা এমন শুকিয়ে গেছে কেন? খাওয়া দাওয়া হয় না? নরিতা স্ক্রিনে বড় খালাকে দেখে খুশি হলো। আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছো? কি ভালো আছি। আমরা কিন্তু খুব শীঘ্রই দেশে আসছি। মনি ভাইয়ের বাসায় এসেছে ভাই ভাবির সঙ্গে কথা বলতে। 1 ঘন্টা আলোচনা শেষে সে চলে গেল। রাতে রক্তিম বাসায় ফিরলে তার ডাক পড়ল বাবার ঘরে। বাবা ডেকেছো? হ্যাঁ, আয় বস এখানে। রক্তিম রুমের কোনায় রাখা চেয়ার টেনে বসলো। বাবার দিকে চেয়ে রইল প্রশ্নবোধক দৃষ্টিতে। আশরাফ বিছানায় আধশোয়া হয়েছিলেন। এবার সোজা হয়ে বসে ছেলের দিকে তাকালেন। কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আক্রমণ করে বসলেন। তুমি কি চাও তোমার জন্য তোমার ফুফির সংসারে অশান্তি সৃষ্টি হোক? এটা কি ধরনের কথা? রক্তিম অবাক হয়ে জিজ্ঞেস করলো। বাবারই এক সমস্যা, আগা মাথা ছাড়া মাঝখান থেকে কথা শুরু করবে। আশরাফ খন্দকার বললেন, কি ধরনের কথা জানো না? তুমি মুন্নির কাছে গিয়েছিলে বিয়ে ভাঙার আর্জি নিয়ে, যে জানতে পারি। রক্তিম মাথা নিচু করে মৃদু স্বরে বলল, এমনি এই মুহূর্তে বিয়ে করতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে কি? ফাজলামি পাইছো? বিয়ে করতে ইচ্ছা করছে না? কি করতে ইচ্ছা করছে তোমার? আশরাফ খন্দকার রেগে গেলেও শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে কথা বলেন। মাঝে মধ্যে খিস্তে খেউর করেন, তবে ছেলে মেয়েদের সঙ্গে যথাসম্ভব ভালো ব্যবহার করার চেষ্টা করেন। কিন্তু আজ যেন ঠিক মেজাজ ঠিক রাখতে পারছেন না। মুনির কাছে অন্য একটা মেয়ের কথা শোনার পর থেকে তার মেজাজ খারাপ হয়ে আছে। আশরাফের উচ্চ স্বরে কথা বলতে শুনে রেজওয়ানা ছুটে এলেন। স্ত্রীকে দেখে যেন ওনার রাগের মাত্রা বেড়ে গেল। তুমি আগে থেকে জানতে, তাই না? তোমার প্রশ্নের তোমার ছেলে স্পর্ধা দেখতে পারছো? আমার মান সম্মান ডোবাতে চাইছি তোমরা। আমার বোনের সংসারে আগুন লাগিয়ে তুমি আমার সঙ্গে সুখে সংসার করবে, তা তো হবে না। তুমি আগে ওর কথাটা শোনো। রক্তিম বাবা, বল কি সমস্যা? আয়শা মেয়েটাকে তো ভালোই দেখছি, প্রতিদিনই ফোন দিয়ে আমাদের খোঁজ খবর নেয়। রানিয়ার সঙ্গেও দেখি মাঝে মধ্যে এদিকে সেদিকে ঘুরতে যায়। রক্তিম অসহায় চোখে মায়ের দিকে তাকালো। রেজওয়ানা বললেন, আয়শাকে তো সব দিক দিয়েই ভালো মনে হলো। আর তুই যদি বিয়ে ভাঙার মতো কোনো কারণ দেখাতে পারিস, তবে নিশ্চয়ই আমরা কথা বলবো ওদের সঙ্গে। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, আসলে আম্মু, ওর মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যা যা আছে তা আমার মধ্যে। মানে আমি ঠিক ওর মধ্যে আমার ভালো লাগার কিছু খুঁজে পাই না।
ওর সঙ্গ আমার ভালো লাগে না। ওর কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যাই। মাঝে মাঝে খারাপ ব্যবহার করে ফেলি। এভাবে তো আর এক ছাদের নিচে সম্ভব হবে না। তাছাড়া আমার মনে হয় আয়েশার সঙ্গে বিয়ের পর আমাকে এই বাসা ছেড়ে দিয়ে ওদের বাড়িতে শিফট হতে হবে। হতে হলে সমস্যা কোথায়? আয়েশার পরিবার দেশে থাকে না, ভবিষ্যতে ওই বাড়ির মালিক হবে আয়েশা, আর আয়েশার যা কিছু সব তৈরি হবে। আশরাফ খন্দকার বললেন। রেজওয়ানা ঠিক এই ভয়টাই পেয়ে আসছে। একটা মাত্র ছেলে তার বাড়ি থেকে দূরে থাকলে একসময় যে দূরত্ব তৈরি হবে তা কি দিয়ে ঘুচাবেন? কিন্তু বাবা, আমি আমার নিজের বাড়ি ছেড়ে অন্যজনের বাড়িতে কেন থাকবো? তোমরা আয়েশার পরিবারের সঙ্গে খোলামেলা কথা বলো, নয়তো যা বলার আমি বলে বিয়ে ভেঙে দিয়ে আসবো। আশরাফ খন্দকার হাই হাই করে উঠলেন। তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে, কি বলছে শুনছো তো? এদিকে বিয়ের কেনাকাটা চলছে, কার্ড ছাপানো হয়ে গেছে, এখন নবাবজাদা বিয়ে ভাঙতে চায়। এই বিয়ে ভাঙলে আমার বোনের সংসারও ভাঙবে। আশরাফ তৎক্ষণাৎ বোনকে ফোন দিয়ে বিস্তারিত জানালেন। মুন্নি বলল, ভাইয়া ফোনের স্পিকার অন করে রক্তিমের কাছে দাও। আশরাফ খন্দকার ফোনের স্পিকার লাউডে দিয়ে ছেলের দিকে বাড়িয়ে ধরলেন। তোমার ফুফি কথা বলবে। রক্তিম আরও একটা নাটক মঞ্চায়িত হওয়ার অপেক্ষায় ফোনটা হাতে নিয়ে হ্যালো বলল। মুন্নি কাঁদো কাঁদো স্বরে বলল, আব্বা, তুমি যদি আমার কথা না ভাবো তবে নির্দ্বিধায় বিয়ে ভাঙতে পারো। এরপর তোমার ফুপা আমাকে তালাক দেবে আর আমি দেব গলায় দড়ি। এখন ভাবো তুমি কি করবা। বলে ফোনটা কেটে দিল। রক্তিম ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। বুক ছেড়ে বের হলো গভীর নিঃশ্বাস। ফোনটা বিছানার উপর রেখে রুম থেকে বের হয়ে গেল। রেজওয়ানা ছেলের গমন পথের দিকে তাকিয়ে থেকে মুখটা হুহু করে উঠল। মনে পড়ল নিজের অসুখী দাম্পত্যের কথা। সেদিনের পর থেকে নরিতার সঙ্গে রক্তিমের কথা হয় মাঝে মাঝে। না, কোনো প্রেমালাপ নয়, স্বাভাবিক কথাবার্তা। নরিতার পড়াশোনার খোঁজ নেওয়া, ক্যাম্পাসে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই দুদিন একসঙ্গে লাঞ্চ করেছে। লাঞ্চ টাইমে রক্তিমে গিয়েছিল নরিতার ইউনিভার্সিটিতে। ওকে ফোন দিয়ে বলেছে, বাইরে অপেক্ষা করছি, আসো। সেদিন নিজের মনের কথা প্রকাশের পর থেকে একটু একটু ভয় ভয় ছিল রক্তিম রাগ হলো কিনা, ওকে ডেকে অপমান করবে কিনা, এই ভেবে প্রথম দিন ভয় পেয়েছিল। পরে দেখা গেল রক্তিম তাকে নিয়ে রেস্টুরেন্টে গেল, লাঞ্চ অর্ডার দিয়ে খেতে খেতে নর্মাল কথাবার্তা বলছে। নরিতা যে সেদিন তার মনের কথা বলে ফেলেছে তা নিয়ে কোনো কথাই বলেনি। এরপর আরও একদিন লাঞ্চের সময় ইউনিভার্সিটি থেকে ডেকে নিয়ে গেছে। আধা ঘন্টা বা তার চেয়ে বেশি কিছু সময় একসঙ্গে বসে লাঞ্চ করা আর দু একটা কথা বলা ছাড়া বেশি কিছু না। নরিতা কিছু বলে না, চুপচাপ বসে থাকে। নীরবতায় কেটে যায় অনেকটা সময়। তবুও এই সময়টায় দুজনের জন্য অমূল্য। আজও অফিসে আসার পর থেকে হাঁসফাঁস লাগছে রক্তিমের। বসকে বলে লাঞ্চের আগেই বেরিয়ে গেল। নরিতাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো আজ ইউনিভার্সিটি এসেছে কিনা। নরিতা জানলো সে লাইব্রেরিতে আছে। নরিতাকে বের হতে বলে সে রিক্সা ডেকে উঠে বসলো। ইউনিভার্সিটির সামনে থেকে নরিতাকে তুলে নিল। রিক্সায় দুজনে চুপচাপ বসে আছে, যে আছে রাস্তার পাশে। এই নীরবতার মাঝেও যে একটা মানসিক শান্তি আছে তা সে কিভাবে বোঝাবে কাউকে। চুপচাপ পাশাপাশি থাকতেও ভালো লাগে, দূরে থাকলে হাঁসফাঁস লাগে। ইচ্ছে করে আশা নয় ওই চুপটি কন্যায় হোক তার পরিণীতা। হঠাৎ নরিতাকে প্রশ্ন করলো, তোমার বিয়ে কি ঠিক হয়ে আছে? নরিতা রক্তিমের দিকে তাকে হেসে ফেলল। বললেন, তোমার কাজিনের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, না মানে আমার আম্মু আর খালামণির ইচ্ছে, কিন্তু আমি ভাইয়া আমরা রাজি না। তাছাড়া ভাইয়ার তো গার্লফ্রেন্ড আছে, ভাইয়া তার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে। আচ্ছা, কিন্তু যদি পরিবার থেকে চাপ সৃষ্টি করে তাহলে? কখনোই না, আমার আম্মু তেমন মানুষই না, আর ভাইয়া তো কখনোই রাজি হবে না। আমরা ছোটবেলা থেকে ভাই বোনের মতোই বড় হয়েছি। রক্তিমের বুকের ভেতর থেকে একটা পাথর সরে গেল। নরিতা জিজ্ঞেস করলো, আপনার বিয়ে কবে? দিন তারিখ ঠিক হয়েছে? রক্তিম রাস্তার পাশে মানুষ দেখতে দেখতে উদাস গলায় বলল, আমি মনে হয় বিয়েটা করব না। নরিতা অবাক হলো। না, আপনাদের তো এঙ্গেজমেন্ট হয়েছে। হয়েছে, কিন্তু আয়েশার সঙ্গে আমার ঠিক ক্লিক করছে না। নরিতা ভাবুক হয়ে ভাবতে থাকলো, রক্তিম ক্লিক করেছে না বলতে আদতে কি বুঝেছে? সে জানে না কেন এই মানুষটা ডাকলেই সে চলে আসে। তার তো আসা উচিত না, তবু সে না শব্দটা উচ্চারণ করতে পারে না। রক্তিম কি তার জন্য ওই আশাকে বিয়ে করতে চাচ্ছে না? রিক্সা সে রেস্টুরেন্টের সামনে থামলো। নরিতা রক্তিমের পেছন পেছন হেঁটে যাচ্ছে। ভেতরে গিয়ে নিরিবিলি দেখে একটা টেবিলে মুখোমুখি বসলো।
রক্তিম ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিচ্ছে। হাতে বেশি সময় নেই, অফিসে যেতে হবে। নরিতা মুগ্ধ হয়ে চেয়ে দেখছে সামনের মানুষটাকে। এই মানুষটাকে যত দেখে ততই যেন মুগ্ধতা ছড়ায় চারপাশে। শ্যামলা গায়ের রং পুরুষত্বের অহং বাড়িয়েছে। তীক্ষ্ণ অনুসন্ধানী চোখ জোড়ায় প্রখর বুদ্ধিদীপ্ত। চোয়ালের কাঠিন্যতা ব্যক্তিত্বের ধার বাড়িয়েছে। সিল্কে চুলগুলো চওড়া কপালে অবস্থান নিয়েছে। ওয়েটারকে বিদায় দিয়ে রক্তিম সোজা হয়ে বসলো। নরিতার ধ্যান ভাঙেনি তখনও। সে এক দৃষ্টিতে চেয়ে আছে রক্তিমের দিকে। রক্তিম ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, হ্যালো, এভাবে তাকিয়ে কি দেখছো? নরিতা নড়েচড়ে বসে চোখ নামিয়ে নিল। সে ধরা পড়ে গেছে ভেবে ভীষণ লজ্জা লাগছে। কি ভাবছে তাকে? নির্লজ্জ, বেহায়া। রক্তিম হাত বাড়িয়ে টেবিলের উপর নরিতার হাত নিজের হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করলো, আমাকে বিয়ে করবে? বলা নেই কাওয়া নেই, আকস্মিক হাত চেপে ধরায় নরিতার হৃৎপিণ্ডে ব্লাড সার্কুলেশন সিস্টেমে গন্ডগোল দেখা দিল। নিঃশ্বাস আটকে নিজের হাতটা অন্যের দখলে চলে যেতে দেখতে দেখতে টর্নেডোর মতো ধেয়ে আসা প্রশ্নে নরিতা সত্যি সত্যি নার্ভাস ব্রেকডাউন করলো। ঘেমে উঠল পুরো শরীর। এভাবেও বুঝি কেউ প্রপোজ করে? হুট করেই হাতটা ছাড়িয়ে নিয়ে আমি আসছি বলে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। বেসিনের সামনে দাঁড়িয়ে ট্যাপ ছেড়ে চোখে মুখে মাথায় পানি ঢাললো। ধাতস্থ হয়ে সামনে থাকা আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখলো। মনে করার চেষ্টা করলো সে কি সত্যি শুনেছে নাকি মনের ভুল। তার কি ইদানিং কানের সমস্যা হচ্ছে? না হলে এমন ভুলভাল কথা কেন শুনবে? চুলগুলো হাতের সাহায্যে ঠিকঠাক করে মুখটা ওড়নায় মুছে নিল। বড় করে নিঃশ্বাস নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলের কাছে যেতে গিয়ে রক্তিমের সঙ্গে বসা আগন্তুককে দেখে তার পা জোড়া থমকে দাঁড়িয়ে গেল। এগিয়ে যাওয়ার সাহস হলো না। বাসায় ফিরে ঘুমিয়ে পড়েছিল। সন্ধ্যার আগে আশা এসে ডেকে তুলল। বাসায় গেস্ট এসেছে। নরিতা মুখ ধুয়ে পরনের জামাটা ঠিক করে ড্রয়িং রুমে গিয়ে দেখে জয়ী আর মুন্নি এসেছে। আশার সঙ্গে বসে গল্প করছে। নরিতাকে দেখে ডাকলো, আরে নৈরিতা মা, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। নরিতা হেঁটে গিয়ে মুন্নির পাশে বসলো। মুন্নি নরিতার মুখে হাত বুলিয়ে চুমু খেয়ে বলল, মাশাআল্লাহ আপা, মেয়ে তো বড় হয়ে গেছে, বিয়ে দেবে কবে? আশা বলতেই যাবে তানজিমের দেশে আসার কথা, তখনই মুন্নি হাসি হাসি মুখে বলল, বেশি দেরি করো না আপা, অন্যের খেতে মুখ লাগিয়ে ঝুটা খাওয়ার আগেই মেয়ে পার করো, নইলে দেখবে নিজের মতো আরেকটা ঝামেলা জুটিয়ে ফেলেছে, তখন তোমার মান সম্মান নিয়ে আবারও টানাটানি পড়বে। আশার হাসি মুখটা থমথমে হয়ে গেল। অপমানে চেহারাটা ছাইরঙ্গা ধারণ করেছে। থমথমে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, কি বলতে চাইছো ভাবি? তোমার এত সাহস আমার বাসায় বসে আমার মেয়ের নামে বাজে কথা বলছো? বাজে কথা কি আর এমনি বলছি? তোমার মেয়ে অন্যের ছেলের মাথা খেয়ে পথঘাটে বাজে কাজ করে বেড়াবে, আর আমি আমার ছেলেকে বাঁচাতে কিছু বলতে পারবো না? আজ বাজে কথা বলছি, কাল তোমার মেয়ের বাজে কাজের প্রমাণ লোকের পকেটে থাকবে। বলে নিজের ফোনটা আশার চোখের সামনে তুলে ধরল। নরিতা মুন্নির পাশে বসে থাকায় জানে না ফোনের স্ক্রিনে কে আছে, আর মামি তাকে এত বিশ্রী কথা কেন বলছে। সে কি করেছে? আশা বিস্ফোরিত চোখে চেয়ে আছে ফোনের দিকে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ছবির মেয়েটা তার মেয়ে, তার আদরের নৈরি। সে নরিতার দিকে তাকালো। নরিতা জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে আছে। মুন্নি বলল, আপা, আমি চাইলে এটা নিয়ে বাড়াবাড়ি করতে পারতাম, কিন্তু আমি চাই না তোমার আদর্শ, তোমার শিক্ষা নিয়ে প্রশ্ন উঠুক। এই এলাকার মেয়ে হিসেবে তোমার একটা সম্মান আছে, আমার পরিবারও যথেষ্ট সম্মানিত। আমার ভাতিজার এঙ্গেজমেন্ট তো তোমরা নিজের চোখেই দেখে এসেছো। ছেলেটার বিয়ে আর কিছুদিন পর, বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে, কার্ড বিলি হচ্ছে। এই অবস্থায় তোমার মেয়ের সঙ্গে স্ক্যান্ডাল ধরা পড়লে ছেলেটার বিয়েটা ভেঙে যাবে। ছেলেরা একটু উড়নচণ্ডী হয়, তাই একটা মেয়ে নিজেকে সামলাতে শিখবে না? ছেলের আমার আজ বাদে কাল বিয়ে, বিয়ের পর ওর বউ যদি এসব জানে তবে সংসারের শুরুতেই অশান্তির সৃষ্টি হবে। তোমাদের ভালোর জন্যই বলছি, মেয়েকে সামলাও সময় থাকতে। মুনির কথা শুনে নরিতার হাত পা কাঁপতে লাগলো। অস্ফুট ডাকলো, আম্মু। আশা বসা থেকে উঠে দাঁড়িয়ে নরিতার দোগালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে বলল, চুপ,
নির্লজ্জ বেহায়া কথাকার। জয়ী মুন্নির হাতে থাকা ফোনের দিকে চেয়ে দেখলো রেস্টুরেন্টের টেবিলে মুখোমুখি বসা তার রক্তিম ভাইয়ের সঙ্গে নরিতা আপু। ভাইয়ের হাতের মুঠোয় নরিতা আপুর হাত। নরিতা আপু লাজুক হেসে হাতের দিকে তাকিয়ে আছে আর ভাইয়া আপুর দিকে। ভাইয়াকে সে কখনো কোনো মেয়ের দিকে এত মায়া নিয়ে তাকাতে দেখেনি। ওদের মধ্যে কি সম্পর্ক আছে, নাকি ভাইয়া ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করছে? দ্বিধান্বিত হয়ে চেয়ে রইল নরিতার দিকে। নরিতার বড় বড় চোখ দুটো জলে ভরে উঠল। গালে হাত দিয়ে আশার দিকে তাকিয়ে থেকে দৌড়ে নিজের রুমে চলে গেল। আশা দাঁতে দাঁত চেপে বলল, ভাবি, তুমি নিশ্চিন্ত থাকো, নৈরিতা কোনো ঝামেলা করবে না। আর পুরো বিষয়টা ওর কাছ থেকেও জানার আছে আমার। মেয়েকে আমি এভাবে বড় করিনি যে একটা বিবাহিত ছেলের সঙ্গে প্রেম করে বেড়াবে। বরং আমাকে জানতে হবে ছেলেটা কেন অন্যের বাগদত্তা হয়ে আমার মেয়ের হাত ধরেছিল। তবে এতটুকু বিশ্বাস রাখো, ও আর যাবে না তোমার ভাতিজার কাছে। মুন্নি দাঁড়িয়ে বলল, আমি জানতাম তোমার কাছে এলে খালি হাতে ফিরবো না। একটা অনুরোধ, বিয়ের আগ পর্যন্ত যেন তোমার মেয়ে ওর সঙ্গে যোগাযোগ না করে। তুমি নিশ্চিন্ত থাকো। মুন্নি দরজার দিকে কয়েক পা এগিয়েছে। আশা ডাকলো পেছন থেকে, ভাবি, ছবিটা ফোন থেকে ডিলিট করো। মুন্নি হাসলো। আশার সামনে এই ছবিটা ডিলিট করলো। দরজা খুলে বেরিয়ে যাবে আশা পেছন থেকে বলল, আশা করি তুমি তোমার ভাতিজাকেও সামলে নেবে, যেন আমার মেয়ের আশেপাশেও না আসে। ওকে যদি বিরক্ত করার চেষ্টা করে তবে আমি আইনের আশ্রয় নেব। মুন্নি দরজার কাছে দাঁড়িয়ে হাসি মুখে ফিরে তাকিয়েছে। চিন্তা করো না, ছেলে বিয়ের পর নতুন বউ নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন আর বাইরের মেয়ে মানুষের কথা মনে রাখবে না। বিয়ের আগে জীবনে কতজন নিয়ে থাকে, কিন্তু বিয়ের পর তো বউই ছেলেদের জীবনে একমাত্র ঠিকানা। মুনির কথাটা বড় বিশ্রী শোনালো। আশার মুখটা অপমানে লাল হয়ে গেছে। খালামণি, তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করনি। কি করে পারলে বাইরের মানুষের কথা শুনে নিজের মেয়ের গায়ে হাত তুলতে? তোমার মতো একজন বিবেক সম্পন্ন মানুষের কাছে এমনটা আশা করা যায় না। তানজিম ফোনের ওপাশ থেকে রেগে রেগে কথাগুলো বলছে। তানজিম, আমি নিজের চোখে দেখেছি ওর সঙ্গে ছেলেটার ছবি। আমরা একটা সমাজে বাস করি, সেখানে কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। ছেলেটার বিয়ে ঠিক হয়ে আছে, কিছুদিনের মধ্যেই বিয়ে হবে। ও সেটা জেনেও কিভাবে ছেলেটার সঙ্গে একা একা রেস্টুরেন্টে চলে গেল? ছি, লজ্জায় আমি মরে যাই। আমার মেয়ে হয়ে কিভাবে ও এমন কাজটা করলো? ওকে আসলে সবাই মিলে আদর করে মাথায় তুলেছিস। প্রথমে বাপের আদরে মাটিতে পা পড়েনি, আর এখন তোদের আদরে ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে গেছে। খালামণি, ছেলেটার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, এভাবে বলো না প্লিজ। সম্পর্ক না থাকলে একটা অর্ধপরিচিত ছেলের সঙ্গে রেস্টুরেন্টে কি করতে গিয়েছে? তুমি তো জানো, নৈরির ইউনিভার্সিটিতে মামুন নামের এক লেকচারার ওকে কুপ্রস্তাব দিয়েছিল। এরপর পুরো ইউনিভার্সিটি ওই লেকচারারের বিরুদ্ধে আন্দোলন করেছে। লেকচারারকে ছেলেরা মেরে আধমরা বানিয়ে হসপিটাল পাঠিয়েছে। কিন্তু এই সব কিছুর নৈপথ্যে কে ছিল সেটা হয়তো জানো না। নৈরিতা আজ আমাদের মাঝে অক্ষত আছে ওই ছেলেটা মানে রক্তিমের জন্য। রক্তিমই ওকে সাহস জুগিয়েছে। লেকচারারকে রেফে ফেলে সকলের সামনে তার মুখোশ উন্মোচন করেছে, মারধর করেছে, ছাত্রদের আন্দোলনের পিছন থেকে কলকাঠি কেড়েছে। ছাত্রদের আন্দোলনে পিছন থেকে কলকাঠি নেড়েছে। আমি, তুমি, আমরা কিন্তু ছিলাম না সেই সময় ওর সঙ্গে। নৈরিতা ভয়ে অপমানে ভুল পদক্ষেপ নিতে পারত, আত্মঘাতী হতে পারত। রক্তিমী ডাল হয়ে ওকে রক্ষা করেছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস জুগিয়েছে। ফোনের ওপাশ থেকে তানজিমের কথা শুনতে শুনতে আশা বিমূঢ় হয়ে গেল। কোনো মতে বলল, এত কিছু হয়ে গেছে, মেয়েটা আমাকে কিছুই জানায়নি। তুই জানতি? আমাকেও বলেনি, আমি আজই জেনেছি সব। তোমার মেয়ে এখন বড় হয়ে গেছে মনি, কাউকে কিছু জানানোর প্রয়োজন মনে করে না। তোমার তো খুশি হওয়া প্রয়োজন, তোমার বাচ্চা মেয়ে এতদিনে অ্যাডাল্ট হয়েছে। বলে হু হু করে হাসতে লাগলো। আশা ধমক দিয়ে বলল, হাসি বন্ধ করো তানজিম। আমরা কি ওর আপনজন না? আমি মা হয়ে মেয়ের সঙ্গে এত দূরত্ব কবে সৃষ্টি হলো যে এত বড় ঘটনা লুকিয়ে গেল? তুমি ভুল বুঝছো খালামণি, তোমাকে চিন্তায় ফেলতে চাইনি তাই গোপন করে রেখেছি। আর আসলে সত্যি তো এটাই, সব কিছু জানার পর
প্রতি মুহূর্তে তুমি টেনশন করতে। আশা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই বুঝবি না বাবা, মেয়েদের নিয়ে মায়ের চিন্তার কারণ। মেয়ে ছোট হোক বড় হোক, হায়নার দল চারপাশে উৎপেতে থাকে সর্বনাশ করার জন্য। আচ্ছা, এত টেনশন নিও না। ওকে, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। আর নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করতে হবে। নিজের আত্মরক্ষায় নিজেকেই সচেষ্ট হতে হবে। আচ্ছা খালু, বেঁচে থাকতেই তো মার্শাল আর্টে ক্লাস করেছিল। এরপর খালু চলে যাওয়ার পর মাঝপথে ছেড়ে দিল। এক কাজ করো, নৈরিকে আবার তাইকোয়ান্দু ক্লাসে ভর্তি করে দাও। আশা কিছু একটা ভেবে বলল, আচ্ছা তাই করব। খালামণি, ও খুব কেঁদেছে। ওকে কখনো তোমার শাসন করার প্রয়োজন হয়নি, কারণ নৈরি তোমার কথার অবাধ্য হয়নি কখনো। জীবনে প্রথম আজ তুমি ওর গায়ে হাত তুলেছো। প্লিজ যাও, ওর সঙ্গে কথা বলো। মেয়েটা গায়ের আঘাতের চেয়ে মানসিক আঘাত বেশি পেয়েছে। প্লিজ গো। আশা লাইন কেটে চুপচাপ বসে রইল বিছানায়। তারপর উঠে রুম থেকে বের হতে যাবে এমন সময় তার উপর কিছু একটা উড়ে এসে ঝাঁপে পড়ল। আশা কিছু বোঝার আগেই তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নরিতা ফুপে ফুপে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বারবার অস্পষ্ট স্বরে বলতে থাকলো, সরি আম্মু, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন ভুল করব না। সব কিছু ভুলে যাব। তোমাকে অপমানিত হতে হয় এমন কিছু করব না। আমাকে মাফ করে দাও। আশা মেয়ের কান্না ভেজা সব কথা বুঝতে পারল না। পরম আদরে মেয়ের মাথায় গায়ে হাত বুলিয়ে দিল। আশার চোখ জোড়াও জলে টইটুম্বর হয়ে গেল। একসময় তা গড়িয়ে পড়ল গাল বেয়ে। স্বামীকে হারিয়ে সে একমাত্র মেয়েকে নিয়ে বেঁচে আছে। একা থাকার কষ্ট শুধু একজন নিঃসঙ্গ মানুষই অনুভব করে। শামসের মৃত্যুর পর একাকিত্ব তার জীবনে নিঃশব্দ ছায়ার মতো পিছু নিয়েছে। নিঃসঙ্গতা আসে নিঃশব্দে, কখনো সন্ধ্যায় নিস্তব্ধতায়, কখনো গভীর রাতের জানালায় জমে থাকা কুয়াশায়। স্কুলে কলিগদের সঙ্গে অফিসে বসে গল্পে মশগুল হওয়ার এক পর্যায়ে সে আনমনা হয়ে যায়। তখন চারপাশের সব শব্দ থেমে যায়। কেবল মনের ভেতর ঢেউ খেলে এক অদৃশ্য নির্জনতার। মানুষের ভিড়েও সে একাকিত্বের যন্ত্রণায় ভোগে। মা ভাই কত বিয়ের প্রস্তাব নিয়ে এলেও শুধু তার নিঃসঙ্গ ভবিষ্যতের কথা ভেবে সে সব কিছু প্রত্যাখ্যান করলো মেয়ের জন্য। আজ সে তার এত আদরের মেয়ের গায়ে হাত তুলেছে বাইরের কারো প্ররোচনায়। মেয়েটাকে নিজের পক্ষে সাফাই গাওয়ার সুযোগ দিল না। রাতে আসা নিজের হাতে মেয়ের মুখে তুলে খাইয়ে দিল। খেতে খেতে নরিতা ছোটবেলা নিয়ে অনেক স্মৃতিচারণ হলো। খেতে খেতে মেয়ের কাছ থেকে ওয়াদা আদায় করলেন রক্তিমের থেকে যেন দূরে থাকে। ছেলেটা উপকার করেছে, নরিতার সম্মান রক্ষা করেছে, এতে সে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। কিন্তু অপরদিকে এটাও সত্যি, রক্তিম মুন্নি ভাবির ভাইপো। মুন্নি ভাবির সুযোগ পেলে পুরো এলাকায় নরিতার নামে মিথ্যে বদনাম ছড়াবে। দুশ্চিন্তা তবুও পিছু ছাড়ে না আশার। জয়ী কলেজ থেকে বের হয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। আজ নোরা আসেনি, তাই একাই বাসায় ফিরতে হবে। অনেক রিক্সা সিএনজি নিয়ে চলে যাচ্ছে, কারণ নিজেদের প্রাইভেট কারে এসেছে পিক করতে। কেউ কেউ বন্ধুদের সঙ্গে পাশের কফি শপে ঢুকছে। কলেজ গেটের পাশে ফুচকাওয়ালা মামার কাছে ভিড় জমেছে। মামা দু হাতে কাজ করেও কুলাতে পারছে না। ছুটির সময়টা কাজের চাপ থাকে খুব। এমনি সময় বেকার বসে থাকা। ঝালমুড়ি মামা একটা প্লাস্টিকের লাল জগে মুড়ি মাখা বানাচ্ছে। ঝালমুড়ি কাগজের ঠুঙ্গায় ভরে দাঁড়িয়ে থাকা মেয়েদের হাতে দিচ্ছেন। সেদিক থেকে চোখ ফিরিয়ে সামনে তাকালো রিক্সার আশায়। গত সপ্তাহে ফুচকা খেয়ে পেট খারাপ হয়েছিল, তখন আম্মুর করা নিষেধ বাইরের কিছু খাওয়া যাবে না। হঠাৎ একটা হ্যাংলা পাতলা কালো বেটে দেখতে ছেলে এসে জয়ের সামনে দাঁড়িয়ে একটা বাঁশি গোলাপ ফুল বাড়িয়ে দিয়ে বলল, জয়িতা, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ তুমি আমার এই নরম হৃদয়ের গরম ভালোবাসা গ্রহণ করো। জয়ী ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। মেলার স্টলে বাচ্চাদের জন্য সাজিয়ে রাখা লাল কমলা চশমা চোখে হলুদ দাঁত বের করে হাসি দিয়ে ছেলেটা চেয়ে আছে জয়িতার দিকে। দেখতে খুব ভয়ঙ্কর লাগছে। জয়িতা ভয়ে চারপাশে চাইলেও সাহায্যের আশায়, কিন্তু বখাটে ছেলেদের সঙ্গে কে যাবে বাড়াবাড়ি করতে? আজকাল মেয়েদেরও বিশ্বাস নেই। নিজেরাই প্রেম করে, আবার নিজেরাই ভিকটিম সাজে। এদের সাহায্য করতে গেলে শুনতে হয় প্রেমিকের সঙ্গে প্রেমিকার অভিমান। এর জন্য রাগ ভাঙাতে ফটকা প্রেমিক ফুল নিয়ে হাজির। ছেলেটা আবারও বলল, আমার নাম জানো তো? টিকটকার প্রিন্স রাহুল। নাম তো শোনাই হোগা। আমার টিকটক আছে না, আমার আইডিটা দেখে তোমারে ফিরে ফিরে প্রপোজ কইরা দিমু। দেখবা একদিনে 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। প্রিন্স রাহুলের কাঁধে হাত রেখে আরেকটা শুকনা মতন ছেলে এসে দাঁড়ালো। কই ভাবি, ফুলটা নেন আগে।
আমাদের প্রিন্স রাহুল কিন্তু খুব ফেমাস, বহু লোক তার ফলোয়ার, আর সে একমাত্র আপনার ফলোয়ার। ইয়ামলা পাগলা দেওয়ান ফলোয়ার যাকে বলে, একদম তেমন ফ্যান। বলে হে হে করে হাসতে লাগলো। প্রিন্স রাহুল লাজুক লাজুক হেসে বন্ধুর তারিফ করলো। হে আমার বন্ধু কিং রাসেল, ফাটাফাটি ক্যামেরাম্যান। হেরে সবাই টানাটানি করে টিকটক ভিডিও বানানোর লাইগা, কিন্তু আমার বন্ধু আমারে ছাড়া অন্য কারো ভিডিও করে না। নয় এখন থাইকা তোমার ভিডিও কইরা দিব। তুমি শাড়ি পয়রা ওই যে নায়িকা কাজলের লাহান শাড়ির আঁচল উড়ায়া দৌড় দিবা, আমার বন্ধু তোমার পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াইব। কি বন্ধু জুনিয়র ভিডিও কইরা দিবি না? আবার জিগায়, আমার বন্ধুর কলিজার জন্য আমার জান কোরবান। বলে আবারও দুই বন্ধু হলদে দাঁত বের করে খি খি করে হাসতে লাগলো। জয়িতার খান্নায় গা গুলি উঠল। অন্য সময় হলে বান্ধবীদের নিয়ে হাসাহাসি করত, কিন্তু আজকে এই মুহূর্তে সে এখান থেকে পালাতে চায়। আদরে মোটর সাইকেলের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে প্রিন্স রাহুল কিং রাসেলের চেলা চামুন্ডা বন্ধুরা অশ্লীল যোগ করছে আর হাসাহাসি করছে। জয়ের কান গরম হয়ে গেল, লজ্জায় অপমানে চোখে পানি চলে এসেছে। ছেলেগুলো চিৎকার করে বলল, কিরে রাহুল, বাবি ফুল নেয় না কেন? হাঁটু বাইঙ্গা বইয়া প্রপোজ করন লাগবো নাকি? প্রিন্স রাহুল দাঁত বের করে বন্ধুদের দিকে তাকিয়ে হাসলো। তারপর হাঁটু ভেঙে বসে ফুল দেওয়ার জন্য প্রায় জুইয়ের হাত ধরে ফেলবে, সেই মুহূর্তে একটা শক্ত হাত এসে পেছন থেকে কাঁধ চেপে ধরলো। রাহুলের বন্ধুরা বিরক্ত হলো সিনেমার মাঝখানে ইন্টারভাল চলে আসায়। কিং কোবরা রাসেল আগন্তুকের দিকে চেয়ে আছে প্রশ্নবোধক দৃষ্টিতে। প্রিন্স রাহুল পেছন ফিরে অচেনা আগন্তুককে জিজ্ঞেস করলো, কি মা, শরীরে হাত দিছেন কেন? দেখছেন না গার্লফ্রেন্ডের সাথে বিজি আছি? সঙ্গে সঙ্গে একটা শক্তপোক্ত ঘুষি এসে ছোয়ালে লাগলো। হ্যাংলা পাতলা শরীরটা মাটিতে গড়িয়ে পড়ল। কিং কোবরা ফুস করে উঠবে, একটা বিশাল থাবা তার গালের মারি নাড়িয়ে দিল। দাঁড়িয়ে থাকা চেলাগুলো সোজা হয়ে দাঁড়িয়েছে। এমন সময় ব্যায়ামপুষ্ট পেশিবহুল হাত মুঠো পাকে হুমকি দিয়ে বলল, এক পায়ে গলে একদম জান মেরে ফেলবো, এখানেই দাঁড়িয়ে থাকবি, জায়গা থেকে নড়বি না। পুলিশে কল দিয়েছি, পুলিশ আসছে। এরপর রাহুল আর কিং কোবরাকে টেনে তুলে চুল ধরে ঝাঁকিয়ে বলল, গার্লফ্রেন্ড? হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড লাগে চৈতা। গার্লফ্রেন্ডের বানান করতো। বলে চুলের মুঠি ধরে ঝাঁকাতে লাগলো। রাহুল কোকে উঠে বলল, ভাই ভাই সায়রা দেন, ভুল হয়ে গেছে, আর কোনো দিন আমু না। ছাইরা তো দিবই, তার আগে বল, আর কখনো কলেজের সামনে এসে দাঁড়াবি? মেয়েদের ডিস্টার্ব করবি? না ভাই, আর জীবনেও ডিস্টার্ব করবো না। কানে ধরে উঠবোস কর আর বল, সকল মেয়ে জাতি আমার মা বোন। দূরে দাঁড়িয়ে থাকা রাহুলের এক বন্ধু বলল, সবাই মা বোন হইলে বউ হইব কেডায়? ওখানেই থাকিস, এরপর তোদের পালা, বউ কে হবে দেখাচ্ছি। এই কানে ধর। টিকটকার প্রিন্স রাহুল আর কিং কোবরা রাসেল কানে ধরে উঠবস করছে, আর রাস্তায় দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা ভিডিও করছে। এবার হয়তো সত্যি সত্যি তারা ভাইরাল হয়ে যাবে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হবে, ভিউ হবে তাদের ভিডিওর, তবে অ্যাকাউন্ট হবে ভিডিওদাতাদের। জয়িতার অনেক মজা লাগছে বদমাশগুলোকে শাস্তা হতে দেখে। চেকটা রাখো, আরও লাগলে কার্ড ইউজ করো, তোমার পছন্দ মতো যা প্রয়োজন সব কিছু কিনে নিও। আজিজ তার অফিসে রক্তিমকে ডেকেছে। রক্তিম আজ এসেছিল হবু শ্বশুরের সঙ্গে দেখা করতে। মনে মনে ক্ষীণ আশা ছিল আজ আজিজ সাহেবকে বলে বিয়েটা পোস্টপন করবে, কিন্তু এখানে আসার পর থেকে ফুপা তার পিছু ছাড়ছে না, এখনো বসে তার পাশের চেয়ারে। অফিসটা মূলত শাকিল আর আজিজ সাহেবের পার্টনারশিপ বিজনেসের। কাচের দেয়ালে আবৃত বেশ বড় একটা রুম নিয়ে আজিজ সাহেবের অফিস রুম। কাচের দেয়ালের ওপাশে স্টাফদের ডেস্ক, দেয়ালে মিনিমাল ডিজাইনের আর্ট ওয়ার্ক, কোণে রাখা সবুজ ইনডোর প্ল্যান্ট রুমটাকে দিয়েছে সতেজ নির্মল প্রাণীর ছোঁয়া। ফ্লোরে লাইট গ্রে কার্পেট, সিলিংয়ে এমবেডেড এলইডি লাইট, যা অফিসটাকে করে তুলেছে উজ্জ্বল। মনে মনে হাসলো সে, টাকা হলেই কেঁচু মানুষ হয়ে যায় না, এরা টাকা দিয়ে সবাইকে কিনে নিতে চায়। কাছের দরজা ঠেলে আয়শা রুমে প্রবেশ করলো। আজিজ বলল, এই যে আয়শাও চলে এসেছে, আয়শা যাও, রক্তিমকে নিয়ে আজকের মধ্যে সব কিছু কেনাকাটা করে ফেলাও, তোমাদের বিয়ে তো আর বেশি দিন বাকি নেই। কি বলেন শাকিল ভাই? ওরা নিজেরা পছন্দ করে কেনাকাটা করুক। একদমই ঠিক, এখন থেকেই জোরে সোরে শপিং করে ফেলো, প্রয়োজনে বিয়ের শপিং বলে কথা।
ভাবিকেও বলুন মেয়ের বিয়ের আয়োজন শুরু করে দিতে। আজিজ মেয়ের দিকে চেয়ে বলল, ঠিক আছে, তোমরাও যাও তাহলে। আর হ্যাঁ, শপিং শেষ করে কোথাও খাওয়া দাওয়া করে এসো। জি আব্বু, যেভাবে আপনি বলবেন। আয়শা মুচকি হেসে রক্তিমকে দেখল। রক্তিমও তাকিয়েছে আয়শার দিকে। আয়শার পরনে আজ টপস, প্যান্ট, পায়ের ক্যাটস, হাইলাইট করা সিল্কি চুলগুলো পনিটেল করে বাঁধা, মুখে হালকা প্রসাধনী, তবে ঠোঁটে করা লাল লিপস্টিক। রক্তিম চোখ সরিয়ে নিল। লিপস্টিকে রাঙানো ঠোঁটজোড়া বিশ্রী লাগলো তার চোখে। রক্তিম চেকটা হাতে নিয়ে দেখল 10 লাখ টাকার চেক। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে, আবারও মিলিয়ে গেল। আজিজ সাহেব বললেন, রক্তিম, বিয়ের পর তোমার চাকরির করার প্রয়োজন নেই। 2-1 দিনের মধ্যে অফিসে রিজাইন লেটার মেইল করে দাও। চাকরি ছেড়ে আমার বিজনেসে জয়েন করো। আমার যা কিছু অর্জন সব কিছুই তোমাদের। তাছাড়া আজ হোক বা কাল হোক, বড় জামাই হিসেবে সব কিছু তোমাকেই সামলাতে হবে। তবে এখন থেকে কেন নয়, আগে ভাগে অফিসের কাজ বুঝে নাও। রক্তিম মুচকি হেসে মাথা নেড়ে আয়েশার দিকে তাকালো। আয়েশা চোখের পলক ফেলে সম্মতি জানালো। শাকিলের দিকে ফিরে বলল, ঠিকই বলেছেন আঙ্কেল, বিজনেস যখন আমাকেই দেখতে হবে তাহলে এখনই কেন নয়? ঠিক বলেছি না ফুপা? শাকিল চেহারা পাণ্ডু বর্ণ হলো, প্যাকাশে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন আজিজ ভাই। তাছাড়া এত বড় ব্যবসা একা একা দেখাশোনা করা ফুপার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। ফুপার তো কোনো ছেলেও নেই যে ভবিষ্যতে ব্যবসা দেখাশোনা করবে। এসব তো আমাকেই সামলাতে হবে, তাই না ফুপা? হ্যাঁ, জয়ী আছে ফুপার বিজনেসের উত্তরাধিকারী, কিন্তু ওর পড়াশোনা শেষ হতে তো আর 6-7 বাকি। ততদিনে সব কিছু না হয় আমার দায়িত্বেই থাকলো। শাকিলের মুখ থমথমে হয়ে রইল। রক্তিম বিদায় নিয়ে আয়েশাকে নিয়ে বের হলো। আজিজ খুশি হয়ে বলল, শাকিল ভাই, একটা জিনিয়াস ছেলেকে আপনি আমার মেয়ের জন্য নিয়ে এসেছেন। আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। এমন ভদ্র ব্রিলিয়ান্ট জিনিয়াস ছেলে আমি কোথায় পেতাম বলেন? শাকিল জোর করে হাসার চেষ্টা করলো, বলল, আমার একটু কাজ আছে, আমি আসছি বলে উঠে পড়ল। নৈরিতা টিউশনি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছে। এমন সময় তার সামনে দিয়ে একটা গাড়ি চলে গেল। গাড়িটা তার পরিচিত। গাড়ির ভেতর সুখী সুখী চেহারায় গল্পরত মানুষ দুজনেও তার পরিচিত। শুধু পরিচিত না, একটু যেন বেশি পরিচিত। গাড়িটা কিছু দূর গিয়ে রাস্তার পাশে থেমে গেছে। সেদিকে চেয়ে সে তড়িঘড়ি করে রাস্তা পার হতে চাইল। মেন রোড হওয়ায় এই রাস্তায় বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটর বাইক সবই দ্রুত গতিতে চলাচল করে। এদেশে আইন থাকলেও আইনের প্রয়োগ নেই, তাই তো নির্ধারিত গতির সীমাকে ঊর্ধ্বে গাড়ি চলাচল করে। পরিণতিতে অ্যাক্সিডেন্ট যেন রোজকার বিষয় হয়ে গেছে। এ রাস্তায় পারাপার হওয়া একটু কষ্টসাধ্য হয়ে যায়। অন্য সময় হলে রিক্সা, সিএনজি করে চলে যেত, কিন্তু আজ যেন একটু বেশি তাড়াহুড়ো তার। তাই তো ব্যস্ত সড়কেই নেমে পড়েছে অ্যাক্সিডেন্টের তোয়াক্কা না করে। আয়শা হঠাৎ চেঁচিয়ে উঠল, এই গাড়ি থামাও, গাড়ি থামাও। রক্তিম ড্রাইভ করতে করতে জিজ্ঞেস করলো, কেন? এই মাঝ রাস্তায় কি কাজ তোমার? আরে ওই যে পেছনে নৈরিতা মেয়েটাকে দেখছি দাঁড়িয়ে আছে। রক্তিম সঙ্গে সঙ্গে গাড়ির ব্রেক কষল। প্রচণ্ড ঝাঁকি খেয়ে গাড়িটা থেমে গেল রাস্তার পাশে। পেছনে চলমান গাড়ির ড্রাইভার খিস্তে তুলে গালি দিতে উদ্যত হলো। এমন সময় পেছন থেকে চিৎকার হয়েছে শুনতে পাওয়া গেল। ডিভাইডার পার হওয়ার আগে একটা বাস ছুটে এলো আর পিছিয়ে দিয়ে চলে গেল এক পথচারীকে। আয়শা চিৎকার করে উঠল, রক্তিম, নৈরিতা। নেশাখোর, মাদকাসক্ত, ইয়াবায় আসক্ত এলাকার বখাটেগুলো প্রায় স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে মেয়েদের নিয়ে নোংরা মন্তব্য করে, অশ্লীল অঙ্গভঙ্গি করে, কিন্তু ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস করে না। প্রতিবাদ করতে গিয়ে যদি আবারও হেনস্থার শিকার হতে হয়। আজ এক খুশিতে শয়তানটার দাঁত নড়ে গেছে। অনেকের হুমকিতে আর লম্বা চওড়া পেশিবহুল শারীরিক গঠনের শক্তিশালী মানুষটার সঙ্গে শারীরিক কষ্টতে পারবে না বুঝতে পেরে সবগুলো পালিয়ে গেছে। অনেক রাহুল আর রাসেলকে আরো কয়েকটা থাপ্পড় মেরে বিদায় করলো। হাত ছেড়ে সে জয়ীকে জিজ্ঞেস করলো, বাসায় ফিরবে তো? জয়ী মাথা নেড়ে হ্যাঁ বলল। অনেক জয়ীকে ভালো করে পরখ করে বলল, ঠিক আছে চলো, আগে একটু পানি খাও, চেহারা ঠিক করো। আগে এত ভয় পাওয়ার মতো কিছু হয়নি। একটু সাহস করে প্রতিবাদ করলেই বদমাশগুলো আর বিরক্ত করতো না। আপনি জানেন না, ছেলেগুলো খুব খারাপ 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 কথা বলে মেয়েদের শরীর নিয়ে। আচ্ছা আর বলবে না, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। না না, আমি ঠিক আছি।
রিক্সা নিয়ে চলে যাব। আহা চলো তো, বলেছি তো আমি পৌঁছে দেব। বলেই হাঁটতে লাগলো। জয়ী পেছন পেছন গেল, একটা কফি শপে গিয়ে বসলো। জয়ী টেবিলে ব্যাগ রেখে মুখ ধুতে গেল। অনেক একটা মিল্কশেক, কফি আর ব্রাউনি অর্ডার দিল। জয় টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে এসে বসলো। মিল্কশেক আর ব্রাউনি জয়ের দিকে ঠেলে দিয়ে ইশারায় খেতে বলল। কফিতে চুমুক দিয়ে জয়ের দিকে আর চোখে তাকালো। জয়ী ব্রাউনিতে কামড় বসিয়ে চোখ বন্ধ করে ফেলেছে। ব্রাউনি ওর অনেক প্রিয়, অনেক হাসলো। ছেলেগুলো কি প্রতিদিনই হ্যারেস করে? জয়ী চোখ খুলে মিল্কশেকে চুমুক দিয়ে গলা ভিজে নিল। নিচু স্বরে বলল, প্রতিদিন তো আমি আসবো না, কিন্তু আজ আমাকে একা পেয়ে বাড়াবাড়ি করতে চলে এসেছে। কলেজ ছুটি হলেই রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের নিয়ে খারাপ কথা বলে, বাজে ইঙ্গিত দেয়। কিছুদিন আগে একটা লোক ছেলেকে পাঠিয়েছিল আমার ফোন নাম্বার নিতে। তখন আমার এক বান্ধবী দুষ্টুমি করে রয়না থানায় নাম্বার দিয়ে দিয়েছে। এরপর কয়েকদিন আর সামনে আসেনি। আর কখনো অসভ্যতা করতে এলে জুতা খুলে পিটিয়ে পুলিশ কল দেবে। আশা করি আজকের পর আর কলেজের সামনে আসবে না। এলে আমাকে ফোন দিও, হাড় গোড় ভেঙে হসপিটালে রেখে আসবো। জয়িতা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করি? কেন নয়, বলো কি জানতে চাও? মানে বলুন, রক্তিম ভাইয়াকে বলবেন না? জয়ী আমতা আমতা করে বলল। অনেক দু হাত টেবিলে রেখে জয়ীকে দেখলো। আকাশি রঙের কলেজ ড্রেস, সাদা ক্রস বেল্ট, সাদা স্কার্ফ, দুবেনি করা চুলগুলো দু কাঁধের উপর দিয়ে বুকের উপর পড়ে আছে। প্রসাধনীবিহীন চেহারায় আলাদা একটা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। না চাইতে চুম্বকের মতো টেনে নিয়ে যায় চোখ দুটোকে। বয়সে তার থেকে বেশ ছোট হবে, অন্য কিছু ভাবা অপরাধ মনে হয় তার কাছে। তবু মনকে বেঁধে রাখে স্বাধিকার। আরেকটু বড় হলে ক্ষতি কি ছিল? ছোট হলে যখন তার চোখে কেন পড়তে হলো? তার বন্ধুর বোন হতে হবে কেন? এত কেন? কেন এর উত্তর খুঁজে পায় না সে। এই মেয়ের বিয়ের বয়স হতে হতে সে বুড়ো হয়ে যাবে, তখন কি রাজকন্যার বাবা কন্যাকে তার মতো বুড়োর কাছে বিয়ে দেবে? তাছাড়া রাজকন্যার জন্য কত সুদর্শন রাজপুত্র লাইনে দাঁড়িয়ে থাকবে। সেখানে রাজকন্যা স্বয়ম্বরে কেন তাকে পছন্দ করবে? ভাবনার সুতো কেটে বলল, সেটা নির্ভর করছে তোমার প্রশ্নের উপর। যদি মনে হয় রক্তিমকে বলা ঠিক হবে না, তাহলে বলবো না। আর যদি মনে হয় না বললে খুব ক্ষতি হয়ে যাবে, তবে বলবো। না থাক, তাহলে বলবো না। অনেকের লেকচারে বিরক্ত হয়ে বলল। জয়ের দিকে চেয়ে থেকে অনেক বোঝার চেষ্টা করলো সে কি বলতে চায়। চেহারা দেখে কিছু বোঝার কথাও না। তাছাড়া কি এমন কথা জানতে চায় যা রক্তিমকে বলা যাবে না? কৌতূহল বেড়ে গেল কথাটা শোনার জন্য। নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, বলো, রক্তিম জানবে না? জয়ী কিছুটা সময় নিয়ে জিজ্ঞেস করলো, নৈরিতা আপুর সঙ্গে ভাইয়ার কোনো সম্পর্ক আছে? ওরা কি প্রেম করছে? জয়ীর শেষ কথাটা বাচ্চাদের মতো শোনালো। অনেক হেসে ফেলল। এমন কিছু তো আমার জানা নেই, কেন বলো তো? জয়ী তার মায়ের নৈরিতাদের বাসায় যাওয়া থেকে শুরু করে রেস্টুরেন্টের ছবির কথা সব খুলে বলল। অনেকে এবার কিছুটা চিন্তিত হলো। জয়ী আবার প্রশ্ন করলো, সম্পর্ক না থাকলে ওরা দুজন রেস্টুরেন্টে হাত ধরাধরি করে বসেছিল কেন? আর যদি সম্পর্ক থাকেই, তবে ভাইয়া কেন আয়েশা আপুকে বিয়ে করতে যাচ্ছে? এটা তো অন্যায় হলো। অনেক সে কথার উত্তর দিল না। ওয়েটারকে ডেকে বিল দিয়ে বলল, চলো ওঠা যাক। আপনি আমার কথার উত্তর দিলেন না। কি উত্তর দেব যেখানে আমি কিছুই জানি না? চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আয়শার বাবার অফিস থেকে বের হয়ে আয়শাকে গাড়িতে বসতে বলল। গাড়ির বাইরে দাঁড়িয়ে ফোন কানে চেপে বলল, বনানী চলে আয়, শ্বশুরের টাকায় বিয়ের শপিং হবে। বলেই হাসতে লাগলো। ওপাশের কথা শুনে বলল, হ্যাঁ হ্যাঁ আয়, আয়শাকে নিয়ে যাচ্ছি। বড়লোক শ্বশুরের মেয়েকে তো একটু তোয়াজ করে চলতেই হবে। বনানীতে ইলান স্টুডিও নামে একটি শোরুম চালু হয়েছে বছর খানেক হলো। ইতিমধ্যেই নতুন নতুন ডিজাইনার পোশাকের জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। দেশীয় জামদানি ও মসলিনকে বিশ্ব বাজারের কাছে জনপ্রিয় করতে সক্ষম হয়েছে ফ্যাশন ডিজাইনার ইলিয়ানা রৌফ। রক্তিম বসে বসে ফোন স্ক্রল করছে। আয়শা নিজের ও বরের জন্য ওয়েডিং ড্রেস পছন্দ করছে। রক্তিম বসে আছে ক্লায়েন্ট লাউঞ্জে।
বেশ শপিংয়ের জন্য এলেও ড্রেস কেনায় তাকে খুব একটা আগ্রহী মনে হচ্ছে না। কাউচে বসে অস্থিরভাবে পা নাচাচ্ছে, যা তার স্বভাব বিরুদ্ধ। সেই সাথে অনবরত একটা নাম্বারে ফোন দিয়ে যাচ্ছে। গত 1 সপ্তাহ যাবৎ তাকে সব জায়গা থেকে ব্লক করে রাখা হয়েছে এবং কেন তার জন্য শাস্তি লাগু হয়েছে তাও জানা হয়নি। ইউনিভার্সিটিতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার বন্ধুদের দাবি সে ক্যাম্পাসে আসেনি, আবার এলেও কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। তার ধারণা ইচ্ছাকৃতভাবে তাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। রানিয়ার ফোন থেকে কল দিলেও রিসিভ হয়নি। 100-র বেশি মেসেজ পাঠিয়েছে, কোনো রিপ্লাই নেই। মেয়েদের এত নখরা তার সহ্য হয় না। এজন্যই কলেজের পর আর প্রেমের সম্পর্কে জড়ায়নি। বরাবরই মেয়েদের সে এড়িয়ে গেছে। আজ কিনা একটা পুচকে মেয়ে তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, সেটা ফায়াজ রক্তিম কখনো হতে দেবে না। এর জন্য অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। এত সহজে সে ছাড়বে না। একটা পুচকে মেয়ের কাছে সে হেরে গিয়ে মেয়েটাকে জিতে দেবে, এতটাও ভদ্রলোক নয় সে। চরম শাস্তি দিয়ে চিরতরে ত্যাগ করবে। সে কোনো দেওয়ানা মজনু হয়ে যায়নি যে একটা মেয়ের পিছনে ঘুরবে। তাকে যদি এড়িয়ে যাবে তবে কেন লাভ কনফেস করেছিল? একজন স্টাফ এসে নাস্তার ট্রে রেখে বলল, স্যার প্লিজ, আমাদের ইমান স্টুডিও পক্ষ থেকে সামান্য স্ন্যাক্স। আয়েশা, ম্যাম ড্রেস দেখছেন, ততক্ষণ প্লিজ এনজয় ইয়োর ড্রিঙ্কস। চাইলে ম্যামের সঙ্গে গিয়েও ড্রেস চুজ করতে পারেন। নো থ্যাঙ্কস। ওকে, কিছু লাগলে জানাবেন প্লিজ। কোল্ড ড্রিঙ্কসের ঠান্ডা গ্লাসটা হাতে নিয়ে ভাবলো, সেদিন সে নরিতাকে জিজ্ঞেস করেছিল তাকে বিয়ে করবে কিনা। সঙ্গে সঙ্গে নরিতার শরীরে কাঁপন সে টের পেয়েছিল। লজ্জায় আবির মাখা গালের লালিমা তার নজর এড়ায়নি। লজ্জা পেয়ে নরিতা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আয়েশা হঠাৎ তার সামনে এসে দাঁড়ায়। সেই সময় আয়েশা এসেছিল তার 2 বান্ধবীকে নিয়ে। আয়েশা তাকে দেখে চমৎকৃত হয়েছিল। নরিতা যেখানে বসেছিল সেখানে এসে বসলো। ভেবে রেখেছিল নরিতা ওয়াশরুম থেকে এলে আয়েশার সঙ্গে কথা বলবে। নরিতার জন্য অপেক্ষা করতে করতে আয়েশা বিদায় নিয়ে চলে গেল। আয়েশা চলে যাওয়ার পরও নরিতা যখন এলো না, তখন ওয়েটারকে ডেকে বলল তার সঙ্গে আসা মেয়েটাকে ওয়াশরুম থেকে ডেকে দিতে। অনেকক্ষণ হলো ওয়াশরুমে গিয়েছে। ওয়াশরুমে খুঁজেও নরিতাকে পাওয়া যায়নি। নরিতাকে ফোন দিলেও রিসিভ হলো না। রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা গেল নরিতা কোনো এক ফাঁকে মাথায় ঘুমটা টেনে বের হয়ে গেছে। সে বুঝলো আয়েশাকে দেখে মেয়েটা আর সামনে আসেনি। এয়ারপোর্ট থেকে ফোন দিয়েও আর তাকে পাওয়া যায়নি। বর কনের ব্রাইডাল ওয়েডিং ড্রেস পছন্দ করে স্টিচের জন্য রেখে শোরুম থেকে বের হয়ে এলো। বনানীর জাপানি রেস্তোরাঁতে লাঞ্চ করে তারা গাড়িতে চড়ে বসলো। গাড়িতে বসে আয়েশা তার চিরাচারিত বকবকানি শুরু করলো। রক্তিম বিরক্ত হলেও কিছু বলল না। পেছনের সিটে বসা পাভেলের সঙ্গে বিয়ে নিয়ে রাজ্যের পরিকল্পনা করে চলেছে। কথা বলতে বলতে হঠাৎ আয়েশা চিৎকার করে বলল, এই গাড়ি থামাও, নৈরিতা। রক্তিম দ্রুত গতিতে চলন্ত গাড়িটাকে ব্রেক কষলো। প্রচণ্ড শব্দ করে কয়েকটা ঝাঁকে খেয়ে গাড়ি রাস্তার পাশে থেমে গেল। পেছনে চলতে থাকা গাড়িটাও নিয়ন্ত্রণ রাখতে হিমশিম খেলো। তখনই পেছন থেকে একটা আত্মচিৎকার আর মানুষের হইচই চিৎকার চেঁচামেচি শুনতে পেল। ঘটনা বুঝে ওঠার আগেই আয়েশা চিৎকার করে বলল, অ্যাক্সিডেন্ট হয়েছে। রক্তিমের বুকে রক্ত হিম হয়ে এলো। বুকের ভেতর চলতে থাকা হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। গাড়ির দরজা খুলে বেরিয়ে নিঃশ্বাস বন্ধ করে দৌড়ে গেল। পাভেল আগে এই গাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। নরিতা রাস্তা পার হওয়ার জন্য মনস্থির করে কয়েক পা এগিয়েছে, তখনই রাস্তার অপর পাশে এক পথযাত্রীকে পিষ্ট করে একটি বাস চলে গেল। নরিতা চোখের সামনে দৃশ্যটি দেখে থমকে দাঁড়িয়ে পড়ল রাস্তায়। একটা ধীর গতি মোটর বাইক ছিল ঠিক তার সামনে। হিসাব মতে নরিতা বাইকের সামনে থেকে 1 সেকেন্ডে সরে গেলে সে বাইকের স্পিড বাড়াবে, কিন্তু নরিতা পা থেমে গেল। বাইকটিও অ্যাক্সিডেন্ট এড়াতে ব্রেক কষতে কষতে নরিতাকে ধাক্কা দিয়ে ফেলে রাস্তার পাশে ডিভাইডারে হুচট খেল। নরিতা ধাক্কা খেয়ে পিচডালা রাস্তায় পড়ে হুমড়ে খেয়ে পড়ে গেল। বাইকের চালক কোনো মতে বাইক টেনে তুলে বলল, জি আপা, মরার জন্য আমাকেই পেলেন। আপনাদের জন্য আমার মতো নির্দোষ মানুষকে জেলে যেতে হতো। ওই দেখুন, একজনকে পিষে বাস চলে গেছে। মানুষের জীবনে 1 সেকেন্ডের ভরসা নাই। আপনারা যে কেন এইভাবে রাস্তার মাঝে চলে আসেন ফুটওভার ব্রিজ থাকতে? বলে বিরক্ত হয়ে বাইকে চেপে বসে জিজ্ঞেস করলো, আপা কি বেশি ব্যথা পেয়েছেন? নরিতা মাথা তুলে উঠে বসতে গিয়ে টার পেলেও সে উঠতে পারছে না। ভয়ে তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। হাতের তালু কোনোই ছিলে গেছে।
পায়ের হাঁটুতেও সম্ভবত ব্যথা পেয়েছে। তখনই একটা হাত এসে তাকে টেনে তুলল। রক্তিম দৌড়ে এসে নরিতার কাছে পৌঁছানোর আগেই পাভেল এসে নরিতাকে টেনে তুলে রাস্তার পাশে বসে দিয়েছে। পাভেল রক্তিমকে জিজ্ঞেস করলো, গাড়িতে পানির বোতল আছে না, নিয়ে আয়। রক্তিম চেয়ে আছে নরিতার ব্যথায় কাতর মুখপানে। ততক্ষণে আয়শা পানির বোতল নিয়ে চলে এসেছে। পাভেল পানিটা নিয়ে নরিতাকে খাইয়ে দিল বড় যত্ন করে। হাতের ধুলো বালি ধুয়ে দিয়ে মাথায় খানিকটা পানি ঢেলে দিল। রক্তিম বুকের ভেতর আগুনের জ্বলন্ত কয়লার মতো জ্বলতে লাগলো। সে এগিয়ে গিয়ে নরিতার হাত টেনে ধরে তুলতে গেলে নরিতা হাতটা ছাড়িয়ে নিয়ে পাভেলকে বলল, ভাইয়া আমি ঠিক আছি, আপনাদের ঝামেলায় ফেলে দিলাম, সরি। আয়শা বলল, এটা কোনো কথা হলো? তুমি এভাবে অ্যাক্সিডেন্ট করে পড়ে আসো আর আমরা তোমাকে ফেলে চলে যাব? এত অমানুষ মনে হয় আমাদের? আমি আর রক্তিম না হয় তোমার স্বল্প পরিচিত, কিন্তু পাভেল তো তোমার পরিচিত, কাজিন হয়। ওঠো, চলো আমাদের সঙ্গে, তোমাকে বাসায় পৌঁছে দেব। থ্যাংক ইউ আপু, তার প্রয়োজন হবে না, আমি চলে যাব। চলে যাবে জানি, এখন ওঠো তো, তোমাকে ফার্স্ট এড দিতে হবে। আয়শা নরিতাকে জোর করে টেনে তুলল। নরিতার বাধা নিষেধ শুনল না। গাড়িতে পেছনের সিটে বসে নিজেও বসলো নরিতার সঙ্গে। রক্তিম নির্বাক হয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট করলো। ফ্রন্ট মিররে ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে নরিতাকে দেখলো, যদি একবার চোখ তুলে তার দিকে তাকায়, কিন্তু না, মেয়েটা একবারও সামনে তাকালো না। মাথা হেলিয়ে জানালার বাইরে চেয়ে আছে। একটা হসপিটালের সামনে গাড়ি থামিয়ে বলল, নরিতা নামো, তোমার হাতটা ইমার্জেন্সিতে দেখিয়ে প্রাইমারি ট্রিটমেন্ট করে মেডিসিন নিয়ে আসি। নরিতা সোজা হয়ে বসে পাভেলকে বলল, পাভেল ভাইয়া, আমি বাসায় গিয়ে স্যাভলনে পরিষ্কার করে নেব, সমস্যা হলে আমি নেমে যাচ্ছি। বলে গাড়ির দরজা খুলতে গেলে আয়শা তাকে টেনে ধরে রক্তিমের দিকে তাকালো। রক্তিম দাঁত কিরমিরে নরিতার দিকে চেয়ে থেকে গাড়িতে উঠে বসলো। প্রচণ্ড শব্দে গাড়ির দরজা বন্ধ করে গাড়ি স্টার্ট করলো। নাখালপাড়া ঢোকার আগেই নরিতা বলল, পাভেল ভাইয়া, আমাকে এখানে নামিয়ে দিন, আমার এখানে একটু কাজ আছে। রক্তিম নরিতার কথা শুনেও গাড়ি থামালো না। নরিতা কিছুটা জোরে বলল, পাভেল ভাইয়া শুনতে পাননি আমি কি বলেছি? পাভেলকে আর কিছু বলতে হলো না। রক্তিম স্পিড কমিয়ে ফেলল। গাড়িটা দাঁড় করে ডোর আনলক করতে নরিতা হুড়মুড়ে নেমে পড়ল। পাভেল বলল, আমিও যাই তাহলে। আয়শাকে বলল, দেখা হচ্ছে তাহলে। পাভেল দেখলো নরিতা রিক্সাওয়ালার সঙ্গে কথা বলছে। পাভেল বলল, নরিতা চলো, সিএনজি নিয়ে চলে যাই। পাভেল নরিতাকে নিয়ে সিএনজিতে উঠে চলে গেল। ওদের সিএনজিটা চোখের আড়াল হতেই রক্তিম গাড়ি চালু করলো। আয়শা এসে আবারও তার পাশে বসেছে। রাগে রক্তিমের হাত কাঁপছে, চোয়ালে কাঠিন্যতা জেগে উঠেছে, কপালে রগ ভেসে উঠেছে, কপালে বিন্দু বিন্দু ঘামের রাখা। শক্ত হাতে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে ড্রাইভ করতে লাগলো। দাঁতে দাঁত চেপে মনে মনে প্রতিজ্ঞা করলো, এই অসভ্য বেয়াদব মেয়েটাকে যদি তার আস্পর্ধার শাস্তি না দিয়েছে তবে তার নাম রক্তিম নয়। রে, কি করছিস? তানজিম মুখে হাত চেপে হাই তুলে জিজ্ঞেস করলো, নাথিং স্পেশাল, নোরা আর আমি টিভিতে মুভি দেখছি। নোরা সোফায় পা ছড়িয়ে শুয়ে টিভি দেখছে। নরিতা পাশের সোফায় বসে তানজিমের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। দুই বান্ধবী একসাথে মুভি দেখিস, ওদের পড়াশোনা নাই? নোরার এক্সাম কখন? নোরার মাত্র টেস্ট এক্সাম শেষ হয়েছে, ফাইনাল আরো 3 মাস পর। নোরা মাথা তুলে ক্যামেরার সামনে এসে বলল, ভাইয়া তুমি বান্ধবী বললা কেন? তুমি নিজের তো সারাদিন সাদা বিলাই নিয়ে ঘুরো। তানজিম গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, তোকে কে বলেছে? কে আর বলবে, বড় ফুপু বলেছে তুমি নাকি কোন সাদা বিলাইয়ের চক্করে পড়েছো, সেখান থেকে ফুপি তোমাকে ছুটাতে পারছে না। নরিতা নোরার মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, চুপ থাক ভাইয়া, তুমি বলো কি খবর তোমার? ঘুম থেকে উঠেছো মনে হচ্ছে। হ্যাঁ, মাত্রই উঠেছি, একটা সারপ্রাইজ আছে তোর জন্য। কি সারপ্রাইজ? ইউ নো হোয়াট, আই এম সো এক্সাইটেড সিস্টার। বাট ওয়াই? প্লিজ ভাইয়া, কথা পেঁচাবা না। নরিতা নাকার স্বরে বলল, উই আর কামিং টু বিডি সুন। নোরা নরিতা দুবোন লাফিয়ে উঠল। সত্যি বলছো? ইয়েস। মাথা দুলিয়ে বলল, ভাইয়া ফাইনালি তোমরা আসছো, আমার যে কি খুশি লাগছে। নোরা বলল, আমি আজ শপিংয়ের লিস্ট বানিয়ে হোয়াটসঅ্যাপ করছি, সবগুলো জিনিস নিয়ে আসবা কিন্তু। তোর শপিং এর জ্ঞান শুরু হয়ে গেছে। নো শপিং।
তুমি জানো তুমি যে একজন চরম লেভেলের খারাপ মানুষ। জানি। এবার অবজা। বলে 2 হাত ছড়িয়ে হাই তুলল। নুরা রেগে গাল ফুলিয়ে চলে গেল। নরিতা বলল, ভাই আমি খুব খুশি হয়েছি, এবার কিন্তু খুব ঘুরবো। অফকোর্স সিস্টার, পাগলটাকে বলিস লিস্ট হয়ে গেলে আমাকে পাঠিয়ে দিতে। এখন রাখছি, অনেক কাজ বাকি আছে। তানজিম আবার হাই তুলল। রাতে তার ভালো ঘুম হয়নি। মাঠের ধারে ছায়াঘেরা ইট আর সিমেন্টের বেদিতে অনেক আর রক্তিম অনেকক্ষণ হলো বসে আছে। জয়ের কাছে সেদিনের কথাগুলো শোনার পর মনে হলো বিষয়টা রক্তিমের জানা প্রয়োজন। অনেক ফোন দিয়ে জরুরি কথা আছে বলে দেখা করতে চেয়েছে। বিকেলের সেই সময়টায় রোদ মরে গিয়ে স্নিগ্ধ শীতল হাওয়ার জন্ম নেয়। শীতের শেষ বিকেলে শহর যেন একটু ধীর হয়ে যায়। সূর্যের আলো তখন তেমন তীব্র নয়। নরম সোনালি আভায় ভেসে থাকে উঁচু দালানগুলোর কাচের জানালা। শীতের শীতলতা কমে গিয়ে বাতাসে উষ্ণতা ও মিষ্টি সুবাস ছড়িয়ে পড়েছে। রাত নামলে হাসনা হেনা কামিনী ফুলের সুবাসে যেন বাতাস জানিয়ে দেয় শীত যাচ্ছে, বসন্ত আসছে। পাতা ঝরার দিনে শুষ্ক ডালে নতুন কুড়ি মেলে, সবুজ কচি পাতার দেখা মেলে। বাতাসে ধানের শীষ দোল খায়, সরিষার হলুদ ফুল দুলে ওঠে বাউলের এক তারায়। অনেক ধীরে ধীরে সেদিনের ঘটনা বর্ণনা করলো এবং শেষে জয়ের কাছে শোনা সমস্ত ঘটনা জানালো। রক্তিম শান্ত হয়ে সব শুনলো, কোনো মন্তব্য করলো না। ভাবুক হয়ে চেয়ে রইল মাঠে খেলতে থাকা ছেলেদের দিকে। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, চল খেলি। অনেক বিস্মিত হয়ে হাঁ করে চেয়ে রইল। রক্তিম তাড়া দিল। কই ওঠ। অনেক গলায় বিস্ময় ফুটে বলল, খেলি মানে কোথায় খেলবি? ওই যে ওদের সঙ্গে। অনেক দিন হয় খেলা হয় না, আজ এক রাউন্ড খেলা হয়ে যাক। নাকি হেরে যাওয়ার ভয় পাচ্ছিস? ভয় পাবো কেন? ভুলে যাস না স্কুল কলেজে আমিও চ্যাম্পিয়ন ছিলাম। তো চল। আগের স্পার্ক আছে না, বয়সের ভারে বুড়ো হয়েছিস, বোঝা যাবে। বলে বড় বড় পা ফেলে মাঠের মধ্যেও চলে গেল। অনেক রক্তিমকে গালি দিতে দিতে পেছনে দৌড়ে গেল। রক্তিম ছেলেদের সঙ্গে কথা বলে র্যাকেট চেয়ে নিল। আরেকটা র্যাকেট অনেককে দিয়ে বলল, চল দেখে আগের মতোই শার্প আছিস না কেজো হয়ে গেছিস। চল, আজ তোকে গোল না খাইয়ে এখান থেকে নড়ছি না। শুরু হলো 2 চ্যাম্পিয়নের লড়াই। একের পর এক কক এপাশ থেকে ওপাশে উড়ে যাচ্ছে আসছে। এতক্ষণ মাঠে যে ছেলেগুলো খেলছিল তারা এবার মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখতে থাকলো। ককের সঙ্গে তাদের চোখও একবার এপাশ তো আবার ওপাশে ঘুরে যাচ্ছে। মাঠের চারপাশে দর্শকদের ভিড় জমতে শুরু করেছে। সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে দুজনের দিকে। দুজনের সমান গতিতে প্রচণ্ড এনার্জি নিয়ে লড়ে যাচ্ছে। কেউ কারো কাছে হাঁটতে ইচ্ছুক নয়। টি শার্ট ঘেমে ভিজে উঠেছে, কপালে ঘামের চিকন ধারা, চুল বেয়ে ঘাম ঝরে পড়ছে। টানা আধা ঘন্টা খেলা চলার পর হঠাৎই যেন রক্তিম আক্রমণাত্মক হয়ে ওঠে। অনেকের ব্যাগ পেতে হচ্ছে পাল্টা জবাব দিতে, কারণ রক্তিমের এক একটা আঘাতে শাটল এলোমেলো কিন্তু প্রচণ্ড শক্তি নিয়ে উড়ে আসছে। উড়ন্ত শাটল কারো চোখে মুখে লাগলেই মারাত্মকভাবে আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকের বুঝতে বাকি রইল না বন্ধুর মনে প্রচণ্ড রাগ যে দাগনের স্ফুলিঙ্গ হয়ে উড়ে আসছে। অক্ষম আক্রোশ মেটাতে শরীরের সমস্ত শক্তি দিয়ে শাটলকে আঘাত করছে। নিস্তব্ধ মাঠে শুধু শাটল ককের শব্দ। দুজনেই ক্লান্ত, তবু হাল ছাড়ছে না কেউ। রাত নেমে পৃথিবী অন্ধকারে ডুবে গেছে আরও আগেই। মাঠের চারপাশে লাইট জ্বলে উঠেছে। টানা 1.5 ঘন্টা খেলার পরও যখন রক্তিমের দিক থেকে নমনীয় আচরণ দেখা যাচ্ছে না, তখন অনেক ইচ্ছে করে হেরে গেল। দলে থাকা দর্শক সারি থেকে বিজেতের জন্য চিৎকার আনন্দধ্বনি ভেসে এলো। ছেলেরা ছুটে এসে রক্তিমকে অভিনন্দন জানালো। অনেক ঘাসের উপর চিত হয়ে শুয়ে পড়ল। রক্তিম এসে বন্ধুর পাশে ঘাসের উপর শুয়ে আকাশের দিকে চেয়ে রইল। অনেকক্ষণ পর অনেক আকাশের গাঢ় অন্ধকারের দিকে চেয়ে বলল, এত ভালোবাসিস ওকে? কবে থেকে এত ভালোবাসা জন্মালো? জানি না। আয়শাকে বিয়ে করতে রাজি হলি কেন? তখনও জানতাম না ওকে ভালোবাসি। ভেবেছি সুন্দরী মেয়ে দেখতে কার না ভালো লাগে। পুরুষের চোখ, সে চোখে দেখতে আমারও ভালো লাগতো। ওর সরলতা, নিষ্পাপ আচরণে মুগ্ধ হয়েছি। আসলে ওর থেকে নিজেকে ডিস্ট্র্যাক্ট করার জন্যই আগ্রহ পিছু না ভেবে আয়শার জন্য হ্যাঁ বলেছি। অনেক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানিস তো ভালোবাসলে ভালোবাসাকে সম্মান দিতে হয়। সম্মান তো দিতেই চাই, কিন্তু ওকে বলেছিস ভালোবাসিস? না। বিয়েটা ভেঙে দিচ্ছিস না কেন? এখন আর সম্ভব না।
সেদিন অনেক রাতে বাসায় ফিরল রক্তিম। ছেলের জন্য অপেক্ষা করে বসেছিলেন রেজওয়ানা। দরজা খুলে খাবার নিয়ে টেবিলে বসে রইলেন ছেলের অপেক্ষায়। রক্তিম গোসল সেরে শর্টস আর বক্সিং গেঞ্জি পরে টেবিলে এসে বসলো। রেজওয়ানা প্লেটে খাবার বেড়ে জিজ্ঞেস করলেন, এত রাত হলো কেন? কোথায় ছিলি? আয়েশার বাবা ফোন দিয়ে তোকে না পেয়ে তোর বাবাকে ফোন দিয়েছে। এদিকে তোর বাবা আমার সঙ্গে রাগারাগি করছে। রক্তিম চুপচাপ রেজওয়ানের কথা শুনলেও কিছু বলল না, নীরবে খেতে লাগলো। রানিয়া নিজের রুম থেকে বের হয়ে টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢাললো ভাইয়ের দিকে তাকিয়ে। রক্তিম কারোর সঙ্গে কোনো কথা বলল না, চুপচাপ খেয়ে উঠে গেল। মা মেয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে। রাস্তায় জ্বলে উঠেছে একে একে নিয়ন বাতি। চায়ের দোকানে ধোয়া উঠা চায়ের কাপে চুমুক দিচ্ছে। কেউ কেউ হাত গরম করছে কাপের উষ্ণতায়, কেউ দ্রুত পায়ে ঘরে ফিরছে। ট্রাফিকের আলো আর গাড়ির হর্নের শব্দে গামগাম করছে শহরের যান্ত্রিক পরিবেশ। নানু সব সময় বলে এই সন্ধ্যাটাতে ছাদে যেতে নেই, জিনপুরীরা ঘুরে বেড়ায়, সুন্দরী মেয়েদের আচর করে। শুনে ওরা হাসে, ভাব দেখায় যেন খুব ভয় পেয়েছে। কখনো ছাদে কেন, বাসার বাইরেই পা দেবে না। কিন্তু কোথাকার কি সুযোগ পেলে ছাদে আড্ডা জমায়। তবে আজ একদমই ইচ্ছে ছিল না ছাদে আসার। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।